everybody, welcome to another vlog of Tasha. আজকে আমরা আছি রামেশ্বরমে। রামেশ্বরমে আমরা ছিলাম হোটেল স্টার প্যালেসে। হোটেলের সমস্ত ডিটেলস এবং রুম ট্যুর কিন্তু আমাদের আগের ব্লগে অ্যাভেলেবল আছে। আজকে আমরা সারা দিন রামেশ্বরম এক্সপ্লোর করব, মন্দিরে পুজো দেব এবং সব ডিটেলস এই ব্লগে অ্যাভেলেবল থাকবে। রামেশ্বরমে আমরা কিভাবে পৌঁছলাম তার সমস্ত ডিটেলস আছে আমাদের আগের ব্লগে। ওপরের আইকনটা ক্লিক করে আপনারা সেই ভিডিওটা দেখতে পারেন। রামনাথ স্বামী টেম্পল আমরা যে হোটেলে ছিলাম হোটেল স্টার প্যালেসের থেকে 2.9 কিলোমিটার দূরে ছিল এবং সময় লেগেছিল 10 থেকে 11 মিনিটস মতন। কিছুটা রাস্তা যেতেই দূরে দেখা গেল রামনাথ স্বামী টেম্পলের চূড়া। বলা হয় ভগবান রামজি এই স্থানে অপেক্ষা করেছিলেন রাবণের সাথে যুদ্ধের আগে এবং এই স্থান 4 ধামের এক ধাম হিসেবে প্রচুর দর্শনার্থী আকর্ষণ করে প্রতি বছর। এই মন্দিরে অবস্থিত রয়েছে 22টি কুণ্ড এবং প্রতিটি কুণ্ডের জল কিন্তু আলাদা স্বাদের। এই মন্দিরটি 12টি জ্যোতির্লিঙ্গের মধ্যেও একটি অন্যতম স্থান। রামেশ্বরমে জড়িয়ে রয়েছে রামায়ণের প্রচুর স্মৃতি এবং দর্শনীয় স্থান। ছোট্ট এই শহরে লুকিয়ে রয়েছে ভারতবর্ষের এক অতুলনীয় ইতিহাস। মন্দির থেকে বাদিক নিয়ে আমরা সোজা এগিয়ে গেলাম পার্কিংয়ের দিকে। কার পার্কিংয়ের এক্স্যাক্ট লোকেশন কিন্তু আপনারা গুগলেও পেয়ে যেতে পারেন। রামনাথ স্বামী টেম্পল কার পার্কিং বলে যদি আপনারা গুগলে সার্চ করেন তাহলে কিন্তু আপনারা সেই লোকেশন ধরে এক্স্যাক্ট চলে গেলেই পেয়ে যাবেন কার পার্কিং এরিয়া। The temple entrance? Straight. 100 meters only. Oh. West gate. East gate only. East gate is main gate. Oh. West gate opposite. Back side. Backside gate. Okay. West gate is the front side is. Back side front. Front side is. East gate. East gate. Oh. Thank you. স্পেস অনেকটা আর মানে পার্কিং এরিয়া ইউজ করা যাবে। আর ওইখান থেকে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে ওয়েস্ট গেট অ্যাকর্ডিং টু দিস পিপল। আর এখন আমরা যেটা যাচ্ছি যে গেটটা দিয়ে ঢুকবো সেটা হচ্ছে ইস্ট গেট। আমি একবার দেখিয়ে দিচ্ছি যে সামনে মন্দির দেখা যাচ্ছে একটু দূরে। হান্ড্রেড মিটার্স মতন হেঁটে যেতে হবে মন্দিরের একদম গেট অবধি। আর পার্কিং ফি আছে 20 রুপিস। স্থানীয় বাড়িগুলোর দুয়ারে আঁকা ছিল বিভিন্ন ধরনের আলপনা এবং সরু গলির মধ্যে দিয়ে রাস্তা এগিয়ে চলেছিল মন্দিরের দিকে। আশেপাশে কয়েকটা দোকানও ছিল। কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে গেলাম মন্দিরের গেটের সামনে এবং এন্ট্রান্সের অপোজিটেই ছিল ফ্রি জুতো রাখার একটি স্ট্যান্ড। এরপর খালি পায়ে আমরা এগিয়ে গেলাম এন্ট্রান্সের দিকে। আর ঢুকতেই চোখে পড়ে গেল স্পেশাল দর্শনের ফিজ ₹100 আর ₹200 দুরকম লাইনের জন্য। ট্যুরিস্টদের জন্য ছিল একটা মন্দিরের নিজস্ব হেল্প এরিয়া। এরপর প্রবেশ করলাম আমরা বিখ্যাত সেই পিলারের ওপর চোখ ধাঁধানো কারুকার্য দেখতে দেখতে এবং প্রথমে চলে গেলাম 22টি কুণ্ড থেকে স্নান করার উদ্দেশ্যে। প্রচলিত আছে যে এই 22টি তীর্থম বা কুণ্ডের জলে স্নান করলে সমস্ত পাপ থেকে মুক্তি লাভ হয় এবং তারপর মহাদেবের দর্শন করে শুরু হয় এক নতুন অধ্যায়। বিয়ন্ড দিস পয়েন্ট ক্যামেরা আর অ্যালাউড ছিল না, তাই দর্শন করে বেরিয়ে এসে আপনাদেরকে বাকি ডিটেলস জানাচ্ছি। 22টা কুণ্ড থেকে পবিত্র হয়ে তারপর এবার ঠাকুরের দর্শনে আবার যাচ্ছি। প্যাসেজটা একবার দেখিয়ে দিই। স্নান করার পর বাইরে বেরিয়ে বাঁদিকের এই প্যাসেজটা দিয়ে যেতে হবে মেন এন্ট্রান্সের দিকে। আমরা দর্শন করে এখন হোটেলে ফিরে এলাম। তো ফাইনালি 22টা কুণ্ডে স্নান করা হলো এবং তার সঙ্গে জ্যোতির্লিঙ্গ দর্শনও হলো। তো আমরা খুব ভালো করে দর্শন করতে পেরেছি একদম সামনে থেকে। এই অনেকক্ষণ দাঁড়িয়ে
স্পেশাল এন্ট্রি টিকিট আছে একটা, ওটা আমরা কেটেছিলাম যেহেতু বাবা মা ছিলেন সঙ্গে। স্পেশাল এন্ট্রি দু রকম টিকিট আছে স্পেশাল এন্ট্রি, একটা 100 টাকা, একটা 200 টাকা। ওটাকে ওরা কুইক দর্শন বলে 200 টাকারটাকে। 200 টাকার টিকিটের কোনো দরকার নেই আমার মতে, 100 টাকার টিকিট যথেষ্ট। আমাদের সব মিলিয়ে টিকিট কাটা থেকে দর্শন করে বেরোনো অবধি 50 মিনিটস লেগেছে টোটাল, সেটা আমার মনে হয় যথেষ্ট। মন্দির চত্বর অনেক বড়, সুতরাং 50 মিনিট অনেক ফাস্ট। এর থেকে তাড়াতাড়ি ওই কুইক দর্শন 200 টাকা দিয়ে আপনার প্রয়োজন হবে না। নেক্সট পয়েন্ট হচ্ছে যেটা হচ্ছে এখানে 22টা কুণ্ডে স্নান, সেটা এখানে খুব একটা ইম্পর্টেন্ট জিনিস আমি বলতে চাই, যেটা হয়তো অন্য ভিডিওতে আমি দেখিনি হাইলাইট করতে, যে এখানে 25 টাকা টিকিট আছে, যেখানে আপনি 22টা কুণ্ডে স্নান করার জন্য ওরা জল ছিটিয়ে দেবে মাথায়, অথবা পুরো স্নানও করিয়ে দেবে, সব রকম ব্যবস্থা আছে। এবং তারপরে চেঞ্জিং রুম যেটা আছে মহিলাদের আলাদা, পুরুষদের আলাদা, সেখানে কোনো অসুবিধা নেই, খুব নিট অ্যান্ড ক্লিন এবং ভালোভাবে করতে পারবেন স্নান। কিন্তু আপনি যেই ওখানে ঢুকবেন সঙ্গে সঙ্গে আপনাকে কিছু লোকাল পান্ডা বা পুরোহিত যাই বলুন না কেন, তারা আপনাকে ধরবে এবং বলবে যে আপনাকে ভালো করে সব কুণ্ডে স্নান করিয়ে দেবে এবং প্লাস আপনাকে বোতলে জল ভরিয়ে দেবে, যা যা আপনি রিকোয়ারমেন্ট বলবেন ওরা সব হ্যাঁ হ্যাঁ করবে। পার পার্সন 250 রুপিস করে চাইবে। আমরা প্রথম ভেবেছিলাম যে আমরা কি 250 টাকার টিকিটটা নেব, তারপরে যখন ভেতরে আমরা 25 টাকার টিকিটই কেটেছি, ওইটা কেটে যখন ভেতরে ঢুকলাম, গিয়ে দেখলাম কোনো তফাৎ নেই। ওখানে আপনি যেই অন্যান্য লাইনের সঙ্গে আপনি ঢুকবেন, ওখানে যেমন বাকিদেরও জল ঢেলে দিচ্ছে মাথার মধ্যে, তার একটু বোতল বাড়ালে কেউ কেউ বোতলে জল ভরেও দিচ্ছে, কেউ একটু বলছে পরেরটাই যেতে। সুতরাং খুব একটা সেরকম অসুবিধা নেই। আপনাদের আমি রেকমেন্ড করবো 25 টাকার টিকিট কাটুন, আরামসে আপনি স্নান করে ভালোভাবে 22টা কুণ্ডে স্নান করে চেঞ্জিং রুম থেকে ড্রেস চেঞ্জ করে মন্দিরের টিকিট কেটে 100 টাকার টিকিট কেটে পুরো মন্দির দর্শন করতে পারবেন, সুন্দরভাবে জ্যোতির্লিঙ্গ দর্শন করতে পারবেন। টোটাল ম্যাক্সিমাম 2 ঘন্টা লাগতে পারে। আমরা লাঞ্চ করলাম, লাঞ্চ আমরা হোটেলেই কমপ্লিট করলাম। লাঞ্চ করে আমরা যাচ্ছি এখন ধনুষকোটি। ধনুষকোটি যাওয়ার জন্য মন্দিরের দিকেই সোজা এগিয়ে যেতে হবে এবং মন্দির থেকে কিছুটা আগেই ডান দিকে একটি কাট নিয়ে নিতে হবে। কিছুটা রাস্তা যাওয়ার পর আমরা ধনুষকোটি এরিয়া এন্টার করলাম এবং আমাদের কাছ থেকে এন্ট্রি ফি হিসেবে 20 টাকা নেওয়া হলো। ওনারা জানালেন এই এরিয়াটা ফরেস্ট এরিয়া এবং তাই জন্য আমরা যেন কোনো প্লাস্টিক বটলস এখানে ওয়েস্ট হিসেবে না ফেলি। এন্ট্রি ফি পে করে আমরা আবার এগিয়ে গেলাম। ধনুষকোটি রামেশ্বরম থেকে 23 কিলোমিটার দূরে অবস্থিত। একসময় অন্যান্য শহরের মতোই একটি অসাধারণ সমৃদ্ধ শহর ছিল এই ধনুষকোটি। রামেশ্বরম থেকে প্রতিনিয়ত ফেরি চলাচল করত ধনুষকোটির উদ্দেশ্যে। তখন যদিও এত সুন্দর রাস্তাঘাটের ব্যবস্থা কিন্তু ছিল না। শহরের প্রতিটা বাড়ির সাথে কোনো না কোনোভাবে সম্পর্ক ছিল এই সমুদ্রের, হয় তারা বোট ওনার্স বা তারা ফিশারম্যান। ইতিহাসে উল্লেখ রয়েছে ভগবান রাম এই ধনুষকোটিতেই অপেক্ষা করেছিলেন রামায়ণের যুদ্ধের আগে এবং এখানেই পবনপুত্র হনুমানজি এই ধনুষকোটির সমুদ্রের ওপর দিয়ে তৈরি করেছিলেন রাম সেতু, যার সাহায্যে ভগবান রাম পৌঁছতে পেরেছিলেন রাবণের রাজ্যে, বর্তমানে যা শ্রীলঙ্কা নামে পরিচিত সেই দেশ। রামেশ্বরমে আসা প্রতিটি দর্শনার্থী ধনুষকোটিও ভিজিট করতেন তীর্থের একটি পার্ট হিসেবে। রামায়ণের কিছু অধ্যায়তে বলা হয়েছে যে সীতা মাতাকে নিয়ে যখন রাম ফিরছিলেন সেই সময় ভগবান রাম, লক্ষ্মণ এবং সীতা দেবী এই রামেশ্বরম ধনুষকোটিতেই কিছু সময় কাটিয়েছিলেন এবং মহাদেবের আরাধনা করেছিলেন রাবণকে হত্যা করার পর প্রায়শ্চিত্তের জন্য। দুদিকে সমুদ্রের ঢেউয়ের মিষ্টি কোলাহল আর মাঝখান থেকে রাস্তা।
তার মধ্যে দ্রুত গতিতে আমাদের গাড়ির চাকা এগিয়ে চলেছে। এই অদ্ভুত অনুভূতি যে কি আনন্দের তা শব্দে বোঝানো সম্ভব নয়। গালফ অফ মান্নার এবং বে অফ বেঙ্গলের এই মিশ্রণ দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম একদম টিপে, যেখান থেকে শ্রীলঙ্কা জলপথে মাত্র 15 কিলোমিটার অ্যাপ্রক্সিমেটলি। পৌঁছে গেছি ধনুষকোটির একদম লাস্ট ল্যান্ডে। এবার আগে ঢুকিয়ে সামনে থেকে ঘোরাতে দিত, বাট এখন আর দিচ্ছে না। এখন লাস্ট পার্কিং এখান অবধি করতে হচ্ছে। এখানে লাস্ট পার্কিং করে পায়ে হেঁটে তারপর যেতে হচ্ছে বাকি রাস্তাটা। আমি একবার ভিউটা দেখিয়ে দিই। এদিকেও সমুদ্র আর এদিকেও সমুদ্র, মাঝখানের এই ল্যান্ডটা যেটা এরকম একটা হাফ সার্কেল, এটা হচ্ছে দ্য লাস্ট ল্যান্ড অফ ইন্ডিয়া ওয়াজ শ্রীলঙ্কা। তো একটা অদ্ভুত অনুভূতি হচ্ছে, ভাবতে পারছি না যে ইন্ডিয়ার একদম লাস্ট প্রান্তে আমরা এভাবে পৌঁছে গেছি। এটা একটা অসাধারণ এক্সপিরিয়েন্স। আর খুব সুন্দর জায়গাটা, একটু ক্রাউডেড আছে আজকে, বাট জায়গাটা বেশ সুন্দর। তুমি কি বলছো, কেমন লাগছে? অসাধারণ একটা ফিলিং। আমি বুঝতে জানি না, আপনার কথা শুনতে পাচ্ছেন, প্রচন্ড হাওয়া, দিক থেকে হাওয়া, প্রচন্ড হাওয়া। দারুণ দারুণ, জাস্ট অসাধারণ একটা অনুভূতি। সমুদ্রের একটা দিকের এই জায়গাটার নাম সাগরা সঙ্গম এবং বহু মানুষ এখানে স্নান করে তীর্থের একটি অন্যতম পার্ট হিসেবে। দারুণ টাইম স্পেন্ড করলাম, খুব সুন্দর হাওয়া দিচ্ছে, দারুণ চারিদিকে ভিউ, জলের কালারটাও খুব সুন্দর। এবার ধনুষকোটির বাকি জায়গাগুলো একটু ঘুরে দেখার পালা। প্রচণ্ড গরম, খুব গরম, মানে লিটারালি হিট ওয়েভস লাগছে। আর সবচেয়ে ইম্পর্টেন্ট আরেকটা কথা হচ্ছে, এখানে কিন্তু ক্যাশ টাকা ক্যারি করা খুব ইম্পর্টেন্ট, কারণ এই ধনুষকোটিতে কোনো টাওয়ার নেই বা কোনো রকম নেট তো নেই, ইলেকট্রিসিটি নেই বেসিক্যালি। এটা এখনও সেই ডেভেলপমেন্টের জায়গাতেই যায়নি যে সবসময় ইলেকট্রিসিটি থাকবে। তো তার জন্য ক্যাশ ক্যারি করা ইজ ভেরি ইম্পর্টেন্ট। লাইক ওয়াটার, জল কিনবেন বা কিছু এনিথিং, আপনারা যদি শপিং করতে চান, জল, ডাব, এনিথিং, কিছুতেই আপনারা লাইক ইউপিআই দিয়ে পে করতে পারবেন না। সুতরাং ক্যাশ ইজ ভেরি ইম্পর্টেন্ট। নো প্রবলেম, ক্যাশ ইজ ভেরি ইম্পর্টেন্ট। এইরকম প্রখর হিটকে বিট করার জন্য হাইড্রেটেড থাকা কিন্তু খুব প্রয়োজন। তাই আমরা দেরি না করে দাঁড়িয়ে পড়লাম পাশেই একটি ডাবের স্টলে। ধনুষকোটির এত রিচ জিওগ্রাফিক্যাল এবং মাইথোলজিক্যাল হিস্ট্রি থাকলেও একটি মর্মান্তিক ঘটনার সাক্ষীও কিন্তু এই শহরটি। এইখানে 1964-এ বে অফ বেঙ্গলে তৈরি হওয়া একটি মেজর সাইক্লোন হিট করে এবং আছড়ে পড়ে এক বিশাল সুনামি, যা সব ধ্বংস করে দিয়ে চলে যায়। বলা হয় এই চার্চের উচ্চতা সমান কি তার চেয়েও একটু বেশি ঢেউ আছড়ে পড়েছিল এখানে। কিছু ধ্বংসস্তূপ এখনও রয়ে গিয়েছে। এতটাই ভয়ঙ্কর ছিল সেই সুনামি যে পাম্বান ব্রিজে থাকা সেই সময় রামেশ্বরমের দিকে আসা ট্রেনটিকেও নাকি ভাসিয়ে নিয়ে চলে গিয়েছিল। এখন তাই এখানে কেউ আর বসবাস করে না এবং তাই জন্য ধনুষকোটির আরেক নাম দ্য ঘোস্ট টাউন। পাম্বান ব্রিজ কনস্ট্রাক্ট হয়েছিল 1911-এ এবং জনসাধারণের জন্য ওপেন করে দেওয়া হয়েছিল 1914-এ। যদিও এই ব্রিজটি পুরোপুরি ধ্বংস হয়ে গেছিল সুনামিতে এবং তারপর রিপেয়ার ওয়ার্ক চলে বহু বছর এবং 1988-এ এটি আবার ওপেন হয়। এটা পাম্বান ব্রিজ, আর
এই যে নিচে এটা পুরনো রেল ট্র্যাক, যেটা ব্রিটিশরা বানিয়ে গিয়েছিলেন এবং এটা এখন বন্ধ হয়ে গেছে, তাই পাশে পিছনে নতুন ট্র্যাক বানানো হচ্ছে বা ইন্ডিয়ান গভর্নমেন্ট। এটাই ইন্ডিয়ার ফার্স্ট ব্রিজ, যেটা কিনা একটি সমুদ্রর মাঝখান থেকে তৈরি হয়েছিল এবং একটি আইল্যান্ডকে মেনল্যান্ডের সাথে যুক্ত করা হয়েছিল। আপনারা যদি কলকাতা থেকে বা অন্য কোনো শহর থেকে ট্রেনে করে আসতে চান এই শহরে, তাহলে এখন এই ব্রিজটি কিন্তু বন্ধ আছে কাজ চলছে বলে, তাই রামেশ্বরমের আগের স্টেশনে নেমে গাড়ি বা বাসে করে আপনাদেরকে পৌঁছতে হবে রামেশ্বরম। কলকাতা থেকে ট্রেনে টাইম লাগে একদিন 13 থেকে 14 ঘন্টা মতো এবং ডিরেক্ট ট্রেন সেভাবে অ্যাভেলেবল কিন্তু নেই। আপনারা চেন্নাই বা মাদুরাই হয়ে পৌঁছতে পারেন এই শহরে। অন্যদিকে রামেশ্বরম থেকে নিয়ারেস্ট এয়ারপোর্ট হলো মাদুরাই এয়ারপোর্ট। এয়ারপোর্ট থেকেও গাড়ি করে পৌঁছতে হবে রামেশ্বরম। আমরা এরপর পৌঁছে গেলাম লক্ষ্মণ তীর্থমে। লক্ষ্মণ তীর্থম এবং পঞ্চমুখী হনুমানের দর্শন করে আমরা এরপর এগিয়ে চললাম আমাদের পরবর্তী ডেস্টিনেশনে। রামায়ণের দর্শনীয় স্থানগুলো ছাড়াও এখানে আরেকজনের বাড়ি খুব বিখ্যাত, আর তিনি হলেন আমাদের সবার প্রিয় ডক্টর APJ আব্দুল কালাম। ওনার বাড়িটা, যেটা কিনা এখন একটা মিউজিয়ামে পরিণত করা হয়েছে ইন্ডিয়ান গভর্নমেন্টের দ্বারা, সেটা একবার দেখে আসি। এরপর আমরা গিয়ে পৌঁছলাম অগ্নি তীর্থমে এবং তার পাশে অ্যাডজাসেন্ট বোটিং পয়েন্টটাতে। এটা হলো শিবা বোটিং। তো এখানে বোটিংয়ের জন্য নিয়ে যায় পার হেড ₹100 করে। আমি যে নিয়মাবলীগুলো আছে সেগুলো দিয়ে দিচ্ছি এরপর স্ক্রিনে। আর এটা ঠিক সীতা অগ্নি তীর্থমের অপোজিটে, মানে সীতা অগ্নি তীর্থম থেকে এই রাস্তাটা ধরে সোজা আসতে হবে। সোজা এলে এখানে পড়বে শিবা বোটিং, এটাই টিকিট কাউন্টার। আর ওই দূরে একটা বোর্ড দেখা যাচ্ছে, ওই রকমভাবে বোট ছাড়ে সন্ধ্যে 6টা অবধি। তো যারা বোটে ওরকমভাবে যেতে ইচ্ছুক তারা ওখানে ওরকম যায়, গিয়ে হাফ অ্যান আওয়ারের জন্য সমুদ্রটা পুরোটা ঘুরে দেখার সুযোগ থাকে এই বোটিংয়ের ক্ষেত্রে। এরপর অগ্নি তীর্থমে একটা খুব সুন্দর পিসফুল ইভিনিং কাটিয়ে আমরা আস্তে আস্তে স্টার্ট করলাম আমাদের হোটেলের দিকে এবং সুন্দরভাবে শেষ হলো সেই দিনটা। আমাদের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটাকে এবং কমেন্ট করে আমাদেরকে জানান আমাদের ভিডিওস আপনাদের কেমন লাগছে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে খুব শিগগিরই পরবর্তী ভিডিওতে। Till then, stay tuned. Thank you for watching.